লিখেছে। সেই সময় নামকিউ বলে, সবাই শুনে রাখো, সানা হচ্ছে জিউনকে ভালোবাসে। সে তার চিঠিতে কি লিখেছে সবাই শুনবে? নামকিউ বলে, সে চিঠিতে লিখেছে, প্রিয় জিউন, আমি তোমাকে যদিও চিনি না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। সানা এসব সহ্য না করতে পেরে সে নামকিউর উপর ঝাঁপিয়ে পড়ে। নামকিউ এতে অনেক রেগে গিয়ে সানাকে মারতে থাকে আর বলে, তো সাহস হলো কি করে আমার উপর ঝাঁপিয়ে পড়া? সেখানে তখন ক্লাস টিচার মিস লি আসেন। সে তখন শান্তভাবে বলে, বাচ্চারা তোমরা যার যার সিটে চলে যাও। কিন্তু নামকিউ তাও সানাকে মেরেই যাচ্ছিল। তাই একসময় মিস লি নামকিউর চুলের মুঠি ধরে নামকিউকে সরিয়ে ফেলে আর সেই চিঠিটাও সে ছিঁড়ে ফেলেন, যেটা সানা তার ভালোবাসার মানুষের জন্য লিখেছিল। মিস লি দেখতে পান সানা মাটিতে বসে কাঁদছে, তাই তিনি সানাকে ডেকে নেন আর এটা বোঝান, তারা যদি তোমাকে উত্ত্যক্ত করে, তুমি যদি তাদের উপর ঝাঁপিয়ে আর তুমিও যদি সাথে সাথে তাদের উপর ঝাঁপিয়ে পড়ো, তাহলে তুমি কখনোই ন্যায় বিচার পাবে না। এমনকি শিক্ষকরাও তোমাকে পছন্দ করবে না। সানা শুধু বলে, আমি ওকে মেরে ফেলবো। কিন্তু মিস লি ভালোভাবে কথাটা শুনেনি। সানা তখন বলে, আমি এখন বাড়ি যেতে চাই। সে ব্যাগ নিয়ে বাড়ি যাওয়ার সময় দেখে তার স্টোরেজ বাক্সের সামনে একটা চশমা রাখা, আর এই চশমাটা হচ্ছে সেই জুংমিনের। প্রশ্ন হচ্ছে, সে তো মারা গেল, তাহলে এই চশমাটা এখানে কি করে আসলো? এই চশমাটা তো ছিল হানের কাছে, কিন্তু সেটা এখানে কি করে আসলো? এই ব্যাপারটা আমরা পরে জানবো। পরের দৃশ্যে আমরা হানকে থানায় বসে থাকতে দেখি। তখন ডংজিন তাকে এসে বলে, ভাই তুমি কি করে এই সাইকোটার কাছে আমাকে একা একা পাঠাতে পারলে? তখন হান তাকে বলে, আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, আমার বাবাকে আমি হসপিটালে দেখতে গেছিলাম, তাই আমি তোমার সাথে যেতে পারিনি। তারপর হান বলে, আচ্ছা জুংমিন এই তিনজন মহিলাকে কেন মারলো? তারা তো ওর আত্মীয় না। তখন ডংজিন তাকে বলে যে হয়তো তার ব্রেকআপের কারণে সে অনেক মানসিক রোগে ভুগছিল। ডংজিন তাকে আরো জানায়, আমি জানতে পেরেছি সে ছোটবেলায় মেয়েদের সাথে জোর করে ডেটিং করতো, এর জন্য সে স্কুল থেকেও বহিষ্কৃত হয়েছিল। পরে সে একটি কোচিং সেন্টারে ম্যাথ টিউটর হিসেবে নিয়োগ হয়। পরে হান জুংমিনের ফ্ল্যাটে আসে। সে এখানে চেক করতে এসেছে যদি আরো কিছু ক্লু পায়। সে দেখতে পায় একটি দেয়ালে অসংখ্য লাইনের রেখা রয়েছে। হান ভাবে সে তো এরকম রেখাগুলো আরিনের বাড়িতেও দেখেছে। ওইদিকে সানা চশমাটি পরে দেখে তার মাথার উপরেও একটি রেখা, কিন্তু সে সেটা ধরতে গিয়েও ধরতে পারছে না। এই একটা রেখার মানে হচ্ছে সে একজনকে ভালোবাসে। ওই যে আমরা দেখেছিলাম যে নামকিউ একটা লাভ লেটার পড়ছিল, সেখানে একটি নাম লেখা ছিল, ছেলেটার নাম হচ্ছে জিওন। সানা যখন তার কাকার সামনে যায়, সে দেখতে পায় যে তার কাকার মাথার উপর অজস্র লাইন। তা দেখে সে চিৎকার করে ওঠে। তারপর সে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় কিছু একটা চেক করতে। হান তখন জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? তখন আরিন যে বাইরে বেরিয়ে এসেছিল, সেই চলাফেরাগুলো আরিনও তাকে দেখতে পাচ্ছিল। তারপর সে চশমাটা পরে টাউনের দিকে চলে যায়, আর সেখানে সে সবার মাথার লাইনগুলো দেখে একদম অবাক হয়ে যায়। পরের দিন সানা যখন স্কুলে যাচ্ছিল, তখন তার কাকা গাড়ি নিয়ে এসে তাকে বলে যে গাড়িতে উঠে যাও, আমি তোমাকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে দেবো। সানা তার কাকার মাথার ওপর দিকে তাকিয়ে দেখে এবং বলে, ছি ছি ছি, এটা বলে সে সেখান থেকে চলে যায়। হান সেখানে বসে বসে ভাবে, এখানে ছি বলার কি আছে? স্কুলে এসে ছাত্রদের দিকে তাকাচ্ছিল এবং দেখছিল কার সাথে কার প্রেম রয়েছে, এগুলো খেয়াল করছিল। আর সানা এটা দেখে অবাক হয়, মিস লির মাথার উপরে একটাও রেখা নেই। তারপর ফিসফিস করে বলে, মিস লি কি এতটাই নিষ্পাপ যে তার সাথে কারো সম্পর্ক? এইসব ভেবে সে একটু মুচকে হাসছিল। তারপর সে তাকিয়ে নামকিউদের দলদের দেখছিল আর ভাবছিল, একটা মানুষ কতজন লোকের সাথে সম্পর্ক করে। এখানে নামকিউ সুতা ধরে ধরে গিয়ে সানা দেখতে পায় যে সেই সুতাটি আমাদের ক্লাস টিচারের সাথেই আটকে আছে, তার মানে নামকিউ তাকেই ভালোবাসে। পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সানার ক্লাসরুমে একটি নতুন মেয়ে এসেছে, তার নাম হচ্ছে শিম, অর্থাৎ আরিনের কথা বলা হচ্ছে। শিম সেখানে কোনো কথা বলে না, সে চুপচাপ গিয়ে নিজের জায়গায় বসে পড়ে। মিস লি তাদেরকে জানায় যে আচ্ছা তোমরা এবার তোমাদের পঞ্চম পিরিয়ডের প্রস্তুতি নাও। নামকিউ তারপর শিমকে বলে, তুমি কথা বলছো না কেন? মুখে কি তোমার চুইংগাম আছে? তবুও শিম কিছু বলে না। পরের দৃশ্যে আমরা হানকে দেখতে পাই, সে জুংমিনের এক কোচিং সেন্টারে তার বিজ্ঞাপন পড়ছিল। বিজ্ঞাপন পড়তে পড়তে সে জুংমিনের চশমার দিকে তাকায় এবং বলে যে এই চশমাটা গেল কোথায়? হান তারপর এভিডেন্স রুমও চেক করে, কিন্তু কোথাও চশমাটা খুঁজে পায় না। একসময় সে সানার স্কুলে চলে আসে। সে প্রথমে আসে স্টাফ রুমে, সেখানে তার সাথে মিস লি এর দেখা হয়। হান বলে, আমি ওয়াংসান থানা থেকে এসেছি। তখন মিস লি বলে, আপনি কি সানার বাবা? তখন হান জানায়, না আমি ওর কাকা হই। তারপর মিস লি বলেন, আপনি তো অনেক ইয়াং, আপনি ওর কাকাই হবেন, ওর বাবা হবেন কি করে? মিস লি বলেন, আজকাল সানার শরীর ঠিক মতন ভালো যাচ্ছে না। হান জানায়, আমি ইদানিং ব্যস্ত থাকার কারণে ওর খেয়াল নিতে পারছি না, এর জন্য আমি অনেক দুঃখিত। তখন মিস লি তাকে বলেন, আপনি এমনটা বলবেন না। হান বলে, আমি একটি সিরিয়াল কিলার মামলা নিয়ে তদন্ত করছি। আপনি মিস্টার জুংমিনকে চেনেন, 2 বছর আগে আপনাদের এখানেই সে পড়াতেন, সে এখন মারা গেছেন। লি বলেন, উনি কি মারা গেছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। হান জানায়, সে মারা গেছেন ভুক্তভোগী হিসেবে নয়, সে মারা গেছেন ক্রিমিনাল হিসেবে। আমার প্রশ্নটা অদ্ভুত শোনা গেলেও আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে জুংমিন কি প্রথম থেকে চশমা পড়তেন? লি জানায়, আমি কখনোই ওনাকে চশমা পড়তে দেখিনি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই নামকিউ সানাকে এক থাপ্পড় দিয়ে ফেলে দেয়, সাথে সাথে তার চশমাটাও পড়ে। তারপর সে আস্তে করে চশমাটা তার চোখে লাগে। নামকিউ তাকে মারতে গেলে সানা তার হাতটা ধরে। তখন নামকিউ তাকে বলে, হঠাৎ করে তোমার আবার হলো কি? খাবারে কিছু উল্টাপাল্টা খেয়েছো? তখন সানা তাকে বলে, আমার দেওয়ার মতো তোমাকে কোনো টাকা নেই। এটা শোনার পর নামকিউ তাকে এক লাথি দিয়ে ফেলে দেয়। সেখানে নতুন ছাত্রী শিম এসে তাকে বলে, অনেক হয়েছে, এবার থেমে যাও। আর এখানে নামকিউ আর শিমের মাঝে অনেক ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সে শিমকে প্রায়, তখন নামকিউ তার সহপাঠীদেরকে বলে, আমার হাত পা পিছলে যাচ্ছে, প্লিজ আমাকে ধরো। কিন্তু একসময় শিম উঠে আসে। নামকিউ তাকে পাগল কুত্তা বলে সেখান থেকে চলে যায়। তখন সানা এসে শিমকে বলে, তুমি আমার কাছে কেন নাক গলাচ্ছ? তুমি নিজের কাছে মন দাও। পরের দৃশ্যে হানকে দেখানো হয়, সেখানে সে মিস লিকে বলে, আমি তাহলে যাই। তখন মিস লি তাকে বলে, আপনি কি সানার সাথে দেখা করবেন না? কিন্তু এই মুহূর্তে হান সানার সাথে দেখা করতে চাইছিল না। তারপর হান সেখান থেকে বেরিয়ে আসে। সে চলে যেতে লাগলে সানা তাকে দেখে এবং ফিসফিস করে তাকে গালি দিতে থাকে আর বলে, এই পাগল কাকাটা এখানে কি করছে? তারপর হান একটা বারে আসে। সেখানে এসে সে এক বারটেন্ডারকে বলে, সে বলে, আমি ওয়াংসান থানা থেকে এসেছি। সে জুংমিনের ছবি দেখিয়ে বলে, আমার কিছু প্রশ্ন ছিল, আপনাদের এখানে নিয়মিত এই লোকটি আসতো, আপনি কি এনাকে চেনেন? বারটেন্ডার জানান, জুংমিন এখানে আসতো, কিন্তু সবসময় চুপচাপ থাকতো,
খেয়ে দিয়ে চলে যেতেন, আবার মাঝে মধ্যে মানুষের দিকে তাকিয়ে থাকতেন আর বিড়বিড় করে কি যেন গণনা করতেন। এই যেমন ধরেন 1 2 3 কখনো 25 কখনো 30 কখনো। এখানে বোঝানো হয়েছে যে জুনমিন সেই লাইনগুলো গণনা করতেন। হান তারপর বারটেন্ডারকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। ওইদিকে স্কুল শেষ করে সানা নামকিউকে ফলো করছিল। একসময় সানা দেখতে পায় যে নামকিউ তাদের ক্লাস টিচারের সাথে ডেটিং করতে এসেছে। এই সবকিছু সানা তার মোবাইলে ফটো তুলে রাখে। আমরা ওই ক্লাস টিচারের নাম জানতে পারি, ওই ক্লাস টিচারের নাম হলো জিন। নামকিউ তখন তাকে বলে যে আপনি যখন আমাদের পড়ান তখন আমাকে না চেনার ভান করে কিভাবে পাশ কাটিয়ে চলে যায়। সানা ফটোগুলোর দিকে তাকিয়ে বলছিল এবার হবে আসল মজা। সে ছবিটা নামকিউর ইনস্টাগ্রামে পাঠিয়ে দেয়। নামকিউ এটা দেখে সানাকে গালাগালি করতে থাকে। তারপর সে সানাকে মেসেজ করে বলে তুমি হয়তো জানো আমি হচ্ছি নাবালক, তাই কোরিয়ার কোনো আইন আমাকে কোনো কিছু করবে না। এটা দেখে সানা কিছুটা হতাশ হয়ে যায়। পরের দৃশ্যে আমাদের স্টাফ রুমে সব টিচারদের একসাথে দেখা যায়। তারা একটা বিষয় নিয়ে আলোচনা করছে। তারা বলছে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে, সিওলের এক স্কুলের ম্যাডাম তার ছাত্রকে নিয়ে পালিয়ে গিয়েছে। পাশে বসা মিস লি তার টিচারদের বলেন যে ওরে বাবা তোমরা এইসব কি জঘন্য কথা বলছো। তখন প্রিন্সিপাল সব টিচারদের বলেন এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। ব্যাপারটা ক্লাস টিচার জিনের মাথায় একটা ধাক্কার মতো লাগে। সবাই যদি জানতে পারে নামকিউর সাথে জিনের একটা সম্পর্ক আছে তাহলে কি কাণ্ডটাই না ঘটবে। ক্লাসের ঘন্টা বাজলে সবাই উঠে চলে যান, শুধু বসে থাকেন জিন। সে তার ফোনটা চেক করে দেখেন সানা তাকে সেই গতকাল রাতের ছবিটা পাঠান। এই ছবিটা দেখে জিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন মিস লি এসে বলে জিন আপনি কি ক্লাসে যাবেন না। জিন তখন থতমত খেয়ে তাকে বলে হ্যাঁ যাচ্ছি। যাওয়ার সময় সে ভাবছিল মিস লি কি এই ফটোটা দেখেছেন। ওনার মতো নিষ্পাপ মানুষ কখনোই কারো মোবাইলে উকি দেবেন না। তারপর জিন ফোনে খেয়াল করে দেখেন যে সানা তাকে মেসেজ করেছে যে তাকে $20,000 দিতে হবে। তারপর শিন সানাকে বলে $20,000 অনেক কম হয়ে যায় না। তখন সানা তাকে বলে $20,000 কি বলো যথেষ্ট, এই টাকা দিয়ে আমি একটা নতুন বাড়ি ভাড়া নেবো, সেখানে আমি স্বাধীনভাবে থাকবো। তখন শিন তাকে বলে যে তাহলে তোমার কাকার কি হবে। সানা জবাবে বলে আমার এই কাকার প্রতি কোনো আগ্রহ নেই। পরের দিন নামকিউ আসে জিনের সাথে এইসব ব্যাপার নিয়ে কথা বলে, কিন্তু জিন সবার সামনে বাহানা করে নামকিউকে বলে যে হে নামকিউ তোমার নামে অনেকেই কমপ্লেইন করে, তোমার কাজ কি শুধু খাবে আর ওয়াশরুমে পড়ে থাকবে, এটাই কি তোমার কাজ? আরো একবার এরকম হলে তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে। পরে আমরা দেখি তারা দুজন গোপনে এই জায়গাটায় দেখা করতে এসেছে। নামকিউ বলে আপনি কি জানেন এই কাজটা কে করেছে? এটা করেছে সানা। জিন তাকে বলে সে কি তোমাদের ক্লাসে পড়ে না, তাহলে তুমি তাকে বলেছো, না হলে সে জানবে কি করে। নামকিউ বলে আমিও তো ভিকটিম। জিন নামকিউকে বলে তুমি আমার সাথে এভাবে রাগান্বিত ভাবে কথা বলছো কেন? তখন নামকিউ একটু মুখ বেঁকিয়ে বলে আমি দুঃখিত আমার প্রিয় স্যার। নামকিউ দেখতে পায় সানা হয়তো সবাইকে তার ছবিটা দেখাচ্ছে, এমনকি সে অন্য স্যারদের টেবিলেও তার ছবিটা রেখে দেয়। দেখা যায় সানা আগে থেকে অনেকটাই সাহসী হয়ে গেছে। স্কুলে এসে সবার সাথে ভালোভাবে মিশছিল এবং তাদের সাথে খুবই ভালোভাবে কথাও বলছিল। বাথরুমে সানা এবং শিম দুজনে একসাথেই ছিল। তখন শিম তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই চশমাটি আগেও পড়তে, নাকি এই চশমা বিশেষ কিছু? তখন সানা এমন একটা ভাব করে যেন এই চশমাটা অনেক সাধারণ একটা বিশেষ কিছু না, কিন্তু শিম তাকে বলে দেয় তুমি এই চশমা পরে ওই লাল সাইনগুলো দেখতে পাও তাই না? সানা একটু অবাক হয় এবং শিমকে সে জিজ্ঞাসা করে তুমিও কি ওই লাইনগুলো দেখতে পাও? তাহলে বলো যে আমার মাথার উপরে কটা লাইন আছে। শিম বলে দেখতে পাচ্ছি মাত্র একটা। এমনকি কার কার মাথায় কটা লাইন আছে সেটাও সে বলে দেয়। সানা এতে অনেক অবাক হয়। শিম তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এই চশমা কোথায় পেয়েছো? সানা তখন তাকে বলে যে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, এটা আমি আমার স্টোরেজ বাক্সের মধ্যে পেয়েছি। পরের দৃশ্যে আমরা সানাকে দেখতে পাই সে প্রথমবারের মতন তার বয়ফ্রেন্ড জিওনের সাথে দেখা করতে এসেছে। সানাকে তখন টিচার জিন মেসেজ করে বলেন তোমার কথা মতন আমি $20,000 প্রস্তুত করে রেখেছি, তুমি রাত 12টার সময় আমার সাথে স্কুলে দেখা করতে এসো। তারপর সে জিওনের সাথে ঘুরে ঘুরে বেড়ালে তাকে কে যেন একজন ফলো করতে থাকে, আর আমরা জানতে পারি সে হচ্ছে নামকিউ। সে আজ বাথরুমে শিম আর সানার সব কথা শুনে নেয়। সানা যখন জিওনের সাথে অন্যমনস্কভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন নামকিউ তার ব্যাগটা সরিয়ে নেয়। তারপর বেরোনোর সময় সানা যখন তার ব্যাগ চেক করে দেখে যে চশমাটি নেই তখন সে অবাক হয়ে গিয়ে চারিদিকে খুঁজতে থাকে। সে সবার কাছে গিয়ে বলে আপনারা আমাকে মাফ করবেন, আপনারা কি আমার চশমাটা দেখেছেন? ওই চশমাটি নিয়ে নামকিউ চলে যাচ্ছিল। তারপর সে চশমাটি পরে দেখতে পায় যে কার সাথে কার প্রেম আছে, কার সাথে কে রিলেশনে আছে, কার সাথে কার লাইন অ্যাটাচ আছে, এগুলো দেখে সে ভীষণ খুশি হচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় সানা অস্থির হয়ে হাঁটছিল। তারপর সে শিমকে ফোন করে বলে এটা তুমি ছিলে তাই না, তুমি আমার চশমাটি নিয়েছো, কারণ তুমি ছাড়া এই চশমাটির ব্যাপারে আর কেউ জানতো না। শিম তাকে বলে আমি আবার কি নিয়েছি। তখন সানা তখন তাকে বলে তুই কোথায় আছিস, আমার সাথে স্কুলের ছাদে দেখা কর। শিম কথাটা শুনে একটু অবাক হয়, কারণ এত রাত্রে সানা স্কুলের ছাদে কি করছে। তারপর সানা স্যারের সাথে দেখা করতে আসে ছাদে। সে এসে বলে আমি অনেকদিন পর ছাদে আসলাম। তখন সানা তাকে বলে আপনি কি করে জানলেন এই ফটোটি আমি তুলেছি, নিশ্চয়ই নামকিউ আপনাকে বলেছে। তখন টিচার তাকে বলে যে তুমি আমার সাথে এরকমটা করো না, আমার একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা পৃথিবীতে আসতে চলেছে, তুমি এমনটা করো না আমার সাথে। আমার এই চাকরিটা যদি চলে যায় তাহলে আমি চলবো কি করে, আমার সংসারটা আমি চালাবো কি করে। সানা তখন তাকে বলে নামকিউ আমার ওপর কেমন অত্যাচারটাই করতো, কেমন বুলি করতো, আপনারা সবাই দেখেছেন, তাও আপনারা কেউ কিছু বলেননি। তখন স্যার তাকে বলেন এটা দুঃখজনক, কিন্তু আমাদের কিছু করার ছিল না, কারণ নামকিউর বাবা একজন প্রভাবশালী ব্যক্তি, যার জন্য আমরা কিছুই করতে পারিনি। ঠিক তখনই টিচার জিনের ফোনে তার স্ত্রীর মেসেজ আসে। সে সবকিছু জানতে পেরে গেছে। সে মেসেজে লিখেছে তুমি এটা করলে কিভাবে, তুমি কি আদৌ একজন মানুষ? এই মেসেজগুলো দেখে জিন রাগান্বিত ভাবে সানার দিকে এগিয়ে যায় এবং বলে তুমি এই মেসেজগুলো পাঠিয়ে কেন করলে আমার সাথে এটা? অন্যদিকে দেখা যায় শিন দৌড়ে ছাদের দিকে যাচ্ছিল। সে এসে দেখতে পায় সানা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গেছে। তারপর শিন খেয়াল করে যে তার মাথার উপর যে লাইনটা ছিল সেটা আস্তে আস্তে মুছে যাচ্ছে। তারপর শিন তাকে জলদি করে হাসপাতালের দিকে নিয়ে যায়। সেখানে তখন হানি এসে জিজ্ঞাসা করে সানা কোথায় এখন, আর তুমি এত রাত্রে স্কুলে গেছিলে কেন? শিন তখন তাকে বলে আমি স্কুলে সানাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কি হয়েছিল সেসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি সানা আত্মহত্যা করেনি, এটা কোনো পরিকল্পনা করেই খুন করা হয়েছে। পরের দৃশ্যে আমরা স্কুলে টিচারদের একসাথে দেখতে পাই। তারা সানার পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে একটা মিটিং বসাবে। প্রিন্সিপাল স্যার বলেন যে এরকম একটা গুরুত্ব দিনে কি করে
টিচার জিন আসতে পারেনি। অন্যদিকে সিন যখন ক্লাসরুমে যায়, অন্যান্য ছাত্রছাত্রীরা আলোচনা করছিল যে আজকেই সানার বিশেষ দিনে কি করে নাম কিউ স্কুলে আসেনি। তারপর টিচারদের মিটিং এর সময় দেখা যায় যে মিস লি বলেন, এই সব দোষ আমার, আমি বাচ্চাদের ঠিকভাবে দেখে রাখতে পারিনি। যদি আমি ঠিকভাবে দেখে রাখতাম তাহলে এই ঘটনা কখনোই ঘটতো না। তখন স্কুলের প্রধান শিক্ষক এই সান নামে টিচারকে জিজ্ঞাসা করে, আচ্ছা সান, তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? তখন সান তাকে জানায়, আমি বিয়ে করার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি। যাই হোক, এই সান হচ্ছে আমাদের গল্পের প্রধান একটা গুরুত্বপূর্ণ অংশ। তিনি এই স্কুলের টিচার হলেও তার এই স্টাফ রুমের